সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? বর্তমান পৃথিবী করোনা নামক মহামারীর কারণে স্থবির হয়ে আছে। সেই সাথে স্থবির হয়ে আছে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এবং তোমাদের লেখাপড়াও। এমত অবস্থায় তোমাদের লেখাপড়াকে আরেকটু গতিবেগ আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুচিন্তিত পরিকল্পনার একটি অংশ হলো এই অনলাইন পাঠদান। আর এই অনলাইন পাঠদানের অংশ হিসেবে আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি তুষার রায়, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, লাউডো বাণীসন্তা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের পারিবারিক ও অর্থসংস্থানমূলক উদ্যোগের হিসাবের একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। তোমাদের আজ যে সৃজনশীল সমস্যাটা সমাধান করব সেটি হলো তোমাদের দ্বাদশ অধ্যায়ের 208 পৃষ্ঠাতে একটি কাজ দেওয়া আছে। সেই কাজটি আজ তোমাদের সমাধান করব। কাজটি সমাধান করার পূর্বে তোমরা আমার সাথে তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। এখানে কাজটি সমাধান করার পূর্বে আমি এখানে অঙ্কটি লিখে নিয়েছি, তোমরা বই থেকে দেখতে পাবে। অঙ্কটি তোমরা একটু পড়ো, মনোযোগ সহকারে পড়ো এবং অঙ্কটিতে কি বলছে সেটা একটু জানো। অঙ্কটির প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। জনাব আজিজের পারিবারিক তহবিল নির্ণয় করো। তো পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে আমরা জানি পারিবারিক তহবিল হচ্ছে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যেটি আসে সেটিকে পারিবারিক তহবিল বলে। আমি এখন সেই অঙ্কটির সমাধান তোমাদেরকে করে দেখাবো। এখানে আমি আগে থেকে একটি ছক এঁকে নিয়েছি। ঠিক পারিবারিক তহবিলে বাধ্যতামূলক কোনো ছক নেই। এখানে যে ছকটি দেওয়া আছে সে ছকটি দিয়ে করতে পারো, তোমরা ছক বাদেও করতে পারো। ছক বাদে তোমরা লিখতে পারো পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পত্তি সমূহ লিখে সেখান থেকে প্রারম্ভিক দায় সমূহ বাদ দিলে তুমি পারিবারিক তহবিলের পরিমাণ পেয়ে যাবে। তো আমি যেহেতু এখানে ছক আকারে করছি তাহলে আমরা ছক আকারেই করি। দেখি আমাদের এখানে পারিবারিক তহবিলে কি কি আছে। দেখো এখানে প্রারম্ভিক সম্পত্তি আমাদের প্রথমে প্রাপ্তীয় প্রধান হিসাবটা দেওয়া আছে এবং প্রাপ্তীয় প্রধান হিসাবের নিচেই এখানে দেওয়া আছে যে 1/1/2017 তারিখে তার সম্পদ ও দায় উদ্ধৃত ছিল। 1/1/2017 বলতে আমরা প্রারম্ভিক উদ্ধৃতটাই পাই। তো এখানে সম্পত্তির পরিমাণ ছিল আসবাবপত্র, বাড়িঘর। আমি লিখি, বোর্ডে লিখি। প্রথমে আছে হচ্ছে এখানে প্রাপ্তীয় প্রধান হিসেবে প্রথমে দেওয়া আছে প্রারম্ভিক হাতে নগদ। হাতে নগদ দিয়ে তারিখ দেওয়া আছে। প্রারম্ভিক হাতে নগদ প্রথমে আমরা লিখি সম্পত্তির পাশে হাতে নগদ 1/1/17 হাতে নগদ 25,000 টাকা। ব্যাংক জমা 35,000 টাকা। আসবাবপত্র 1,25,000 টাকা। বাড়িঘর 5 লক্ষ টাকা। তারপর তৈজসপত্র 40,000 টাকা এবং দেওয়া আছে গাড়ি দেওয়া আছে 7,50,000 টাকা। প্রারম্ভিক দায় আছে হচ্ছে ঋণ 2 লক্ষ টাকা। এবার প্রারম্ভিক সম্পত্তি পাশটা আমরা যোগ করি। প্রারম্ভিক সম্পত্তি যোগ করলে হচ্ছে 14,75,000 টাকা। 14,75,000 টাকা। এই 14,75,000 টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিলে হচ্ছে 12,75,000 টাকা।
সম্পত্তি পাশে যে যোগফলটা দুই পাশে লিখে সম্পত্তি থেকে আমি আগে বলেছি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে পারিবারিক তহবিল পাওয়া যাবে। সুতরাং 12,75,000 টাকা পারিবারিক তহবিল। এবার আমরা নির্ণয় করব এই খ নম্বরের উত্তরটা খোঁজার চেষ্টা করব, যেটা আয় ব্যয় বিবরণী। এখানে বলা হয়েছে জনাব আজিজের পরিবারের 31 ডিসেম্বর 2017 তারিখে সমাপ্ত বছরের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। এখন আমরা চেষ্টা করব আয় ব্যয় বিবরণী হিসাবটা প্রস্তুত করার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আয় ব্যয় বিবরণী তৈরি করার সময় শুধুমাত্র যে বছরের আয় ব্যয় বিবরণী তৈরি করা হচ্ছে সেই বছরের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখতে হয়। মুনাফা জাতীয় আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে আয় বৃত্ত অথবা ব্যয় বৃত্ত। যদি আয় থেকে ব্যয়টা বেশি হয় তাহলে সেটা হচ্ছে ব্যয় বৃত্ত, আর যদি ব্যয় থেকে আয়টা বেশি হয় তাহলে সেটা আয় বৃত্ত। তবে সাধারণত একটি পরিবারের আয় থেকে ব্যয় কখনো বেশি হয় না। তো তোমরা এর আগে যখন দশম অধ্যায়ে আর্থিক বিবরণী করেছো তখন যে আয় ব্যয় বিবরণী করেছো বা বিশদ আয় বিবরণী করেছো তার সাথে এর অনেকটা সাদৃশ্যতা রয়েছে। আমরা এখন উক্ত অঙ্কে কিভাবে আয় ব্যয় বিবরণীটা করতে হবে সেটা একটু দেখি। যে আয় সমূহ, প্রথমে আমরা আয় সমূহ লিখি। এখানে কি কি আয় রয়েছে দেখো। প্রথমে আছে বেতন থেকে আয়, প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি, বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি এবং সমন্বয় রয়েছে বাড়ি ভাড়া এখনো 3,200 টাকা আদায় হয়নি ও চলতি বছরের বেতন 7,000 টাকা বকেয়া আছে। বকেয়া থাকলে অথবা আয়ের বকেয়াটাকে অনাদায়ী বলা হয়, অনাদায়ী থাকলে যোগ করতে হয় এবং অগ্রিম হলে বিয়োগ করতে হয়। তো আমরা চেষ্টা করব করার। প্রথমে কি আছে বেতন। বেতন আছে 2,50,000 যোগ বকেয়া। যেহেতু প্রশ্নে বকেয়া লেখা রয়েছে সুতরাং আমি বকেয়া লিখলাম 7,000, 2,57,000। এরপর রয়েছে প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি। প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি। প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি রয়েছে হচ্ছে 1,20,000 এবং বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি আছে 30,000। বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি 30,000, সমন্বয়ে এর সাথে অনাদায়ী আছে যোগ অনাদায়ী। অনাদায়ী বাড়ি ভাড়া আছে হচ্ছে 3,200, তাহলে হচ্ছে 33,200। উক্ত আয়গুলোর যোগফল হচ্ছে 4,10,200। এবার আমরা আয় থেকে ব্যয়সমূহ বাদ দেব। আয় থেকে ব্যয়সমূহ বাদ দেব। এখানে কি কি ব্যয়সমূহ রয়েছে? বাদ ব্যয়সমূহ। ব্যয়সমূহ আমরা প্রথমেই দেওয়া আছে খাদ্য সামগ্রী ক্রয়। খাদ্য সামগ্রী ক্রয় 40,000 টাকা। ড্রাইভারের বেতন 60,000 টাকা। এবং সমন্বয় ড্রাইভারের বেতন বকেয়ার কথা উল্লেখ আছে যোগ বকেয়া। বকেয়া আছে 2,400, তাহলে যোগফল 62,400। এরপরে আছে গাড়ি মেরামত ও জ্বালানি।
গাড়ি মেরামত ও জ্বালানি খরচ আছে গাড়ি মেরামত ও জ্বালানি খরচ আছে 45,000 টাকা। এরপরে আছে পড়াশোনা খরচ, ৳50,000 টাকা। এরপর আছে আয়কর, আয়কর আছে 31,000 টাকা। এরপরে আছে ঋণের সুদ, ঋণের সুদ 20,000 টাকা। তারপর গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ, গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ 37,000 টাকা। এবার উক্ত খরচগুলোর যোগফল আসছে 2,85,400 টাকা। মোট আয় থেকে মোট ব্যয়সমূহ বাদ দিলে যেটা আসছে সেটা হচ্ছে আয়তবৃত্ত। আয়তবৃত্ত 1,24,800 টাকা। যেটাকে আমরা বলছি আয়তবৃত্ত। দেখো, মোট আয় থেকে মোট ব্যয়টা বেশি কম হয়েছে, তাই এটা আয়তবৃত্ত হয়েছে। যদি মোট আয় থেকে মোট ব্যয়টা বেশি হতো তাহলে হতো আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত, যেটাকে আমরা বলে থাকি। তাহলে এভাবে আমাদের আয় ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে হবে। এই আয় বৃত্তটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় ওখানে পারিবারিক তহবিলের সাথে যোগ হবে। শিক্ষার্থীবৃন্দ, এটা হলো জনাব আজিজের আয় ব্যয় বিবরণী। তোমরা এই অঙ্কটি তোমাদের খাতাতে তুলে নিতে পারো, অথবা যদি তোমরা দেখে নিজেরা বুঝতে পারো তাহলে তোমরা এটি করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। গ নং প্রশ্ন কি আছে? উক্ত তারিখে অর্থাৎ 31 ডিসেম্বর 2017 তারিখে জনাব আজিজের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলা হয়েছে। তো আর্থিক অবস্থার বিবরণী তোমরা জানো যে যখন আমরা দশম অধ্যায়ে আর্থিক বিবরণী করেছি তখন আর্থিক অবস্থার বিবরণীতে কি ছিল, যে সম্পত্তি এবং সম্পত্তি সমূহ যোগ করতে হতো এবং ওখানে মালিকানা সত্ত্ব ও দায়সমূহ যোগ করতে হতো। এখানে যেহেতু মালিকানা সত্ত্বের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে পারিবারিক তহবিল, এবং ওখানে যেমন সম্পত্তি সমূহের যোগফল মালিকানা সত্ত্ব ও দায়ের যোগফলের সমান হতো, ঠিক এখানেও একটি বছর শেষে একটি পরিবারের সম্পত্তি ও পারিবারিক তহবিল সমান হবে। তো আমরা দেখি কিভাবে উক্ত সমস্যার সমাধান করা যায়। প্রথমে আমরা যখন দশম অধ্যায়ে আর্থিক বিবরণী করেছি তখন আর্থিক অবস্থার বিবরণী করার সময় সম্পত্তিটার একটা ক্লাসিফিকেশন করে নিয়েছিলাম। প্রথমে স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, তারপরে এভাবে বিভিন্ন সম্পত্তি ছিল। এবার কিন্তু আমাদের এখানে যেহেতু একটা পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী, সুতরাং এখানে সম্পত্তির ক্লাসিফিকেশন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে শুধুমাত্র সম্পত্তিগুলোই লিখব। তো লিখি আমরা প্রথমে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহ কি কি সম্পত্তি রয়েছে? আমাদের প্রথমে আছে যে 31 ডিসেম্বর 2017 তারিখে কি কি ছিল। 31 ডিসেম্বর 2017 তারিখে অর্থাৎ বছরের প্রথমে যে স্থায়ী সম্পত্তিগুলো ছিল সেই স্থায়ী সম্পত্তিগুলোর মূল্য সাধারণত অপরিবর্তিতই থাকে। তাহলে আমাদের প্রথমে ছিল হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র ছিল 1,25,000 টাকা, এবং নতুন করে একটি আসবাবপত্র ক্রয় করা হয়েছে। সেটা কি আসবাবপত্র? আলমারি ক্রয় করা হয়েছে। তাহলে যোগ আলমারি ক্রয়।
আলমারি ক্রয় 15,000 টাকা, 1,40,000 টাকা। এরপর বাড়ি ঘর 5 লক্ষ টাকা। তারপরে আছে তৈজসপত্র, এখানে আছে 40,000 টাকা। তারপর আছে গাড়ি 7,50,000 টাকা। তারপর আছে এখানে দেখো উক্ত বছরে আরো কিছু সম্পত্তি ক্রয় করা হয়েছে, যেটা হচ্ছে কম্পিউটার ক্রয়, করা হয়েছে 40,000 টাকা। এবং উক্ত বছর শেষে হাতে নগদ আছে 31/12/17 তারিখ হাতে নগদ ছিল 22,000 টাকা। এবং অনাদায়ী যে সকল খরচগুলো রয়েছে, তোমরা জানো অনাদায়ী খরচটাকে সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। সে অনাদায়ী খরচগুলো লিখি। অনাদায়ী খরচ, অনাদায়ী আয়, অনাদায়ী খরচ নয়। অনাদায়ী আয় কি হচ্ছে? অনাদায়ী আয় হচ্ছে বেতন আছে হচ্ছে 7,000 টাকা। বাড়ি ভাড়া 3,200 টাকা। উক্ত সম্পত্তি সমূহের যোগফল 3,200 এবং 7,000, মোট হচ্ছে 10,200 টাকা। উক্ত সম্পত্তি সমূহের যোগফল 16,02,200 টাকা। 16,02,200 টাকা। এরপর আমরা পারিবারিক তহবিল ও দায়সমূহ নির্ণয় করব। তো এখানে তোমরা এটা তুলে নাও। জায়গা সংক্ষিপ্তের কারণে আমি এটা মুছে দিতে হচ্ছে, এটা মুছে দিয়ে নতুন করে আবার দায় ও পারিবারিক তহবিলটা নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা একটু তুলে নাও। দায় ও পারিবারিক তহবিল। দায় পারিবারিক তহবিলে দেখো, বছরের প্রারম্ভে এখানে ছিল ঋণ, কিন্তু ঋণটা পরিশোধ করার কথা যেহেতু বলা হয়নি, সুতরাং ঋণটা এখানে সম্পূর্ণ টাকাটাই থাকবে। ঋণ হচ্ছে 2 লক্ষ টাকা। ঋণ 2 লক্ষ টাকা। তারপরে হচ্ছে বকেয়া খরচ, যেটা বকেয়া ড্রাইভারের বেতন, বকেয়া ড্রাইভারের বেতন আছে হচ্ছে 2,400 টাকা। 2,400 টাকা। এবং অন্যান্য যে দায় এবং পারিবারিক তহবিল, সেটা প্রথম হচ্ছে আমরা লিখি পারিবারিক তহবিল। ক নাম থেকে প্রাপ্ত, পারিবারিক তহবিলের পরিমাণ ছিল 12,75,000 টাকা। এবং তোমার আয় বৃত্ত ছিল 1,24,800। আয় বৃত্ত 1,24,800। মোট আয় বৃত্ত এবং পারিবারিক তহবিলের যোগফল
13,99,800। 99,800, এই 13,99,800 আর উপরে যেটা আছে 2 লক্ষ এবং 2400 টাকা যোগ করলে হচ্ছে 16,02,200। 16,02,200। তোমরা দেখো মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ একই। মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ একই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা উক্ত অঙ্কটি করে বুঝতে পারছো যে কিভাবে আমাদের পারিবারিক তহবিলের পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী, আয় ব্যয় বিবরণী ও পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। তো তোমরা অঙ্কটি বারবার দেখবে এবং নিজেদের থেকে সমাধান করার চেষ্টা করবে। তোমাদের এই সংক্রান্ত আরো অনেক সমস্যা নিয়ে পরে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।